আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। তো মাহমুদুলস এক্সাম প্রিপারেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহমুদুল হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো কানেক্টরস নিয়ে যারা আতঙ্কে রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসটি দেখলেই কানেক্টরস নিয়ে আর কোনো কারো আতঙ্ক কিংবা ভয় থাকবে না। তো কানেক্টরস করতে গেলে শুরুতে তিনটে বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত আমাদেরকে সম্পূর্ণ প্যাসেজটা পড়ে নিতে হবে। 2 নম্বরে প্রত্যেকটা সেন্টেন্সের দুটি সেন্টেন্সের মাঝে যে সম্পর্ক রয়েছে সেটা আপনাকে গভীরে গিয়ে উপলব্ধি করতে হবে। 3 নম্বরে প্রত্যেকটা গ্যাপে কিংবা যে কোনো গ্যাপে একাধিক কানেক্টরস ইউজ হতে পারে। তো আপনি যে কোনো একটা দিলেই হবে। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। তো তাহলে কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। তো শুরুতে আমরা শিখবো যে কানেক্টরস কাকে বলে। কানেক্টরস হচ্ছে এক বা একাধিক শব্দ যেটা দুটি সেন্টেন্সের মাঝে সম্পর্ক স্থাপন করে। সেটা প্রিপজিশন কিংবা অ্যাডভার্ব কিংবা কনজাংশন হতে পারে। তো এবার কানেক্টরসগুলো কী কী, উদাহরণগুলো কী কী, যেমন ইফ আনলেস প্রোভাইডেড দ্যাট, অ্যাজ সিন্স, বিকজ, সো দ্যাটস হোয়াই, ফর দিস রিজন, এরপরে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, বিসাইডস, মোর ওভার, আগেইন, এগুলো বেশিরভাগ ব্যবহৃত কানেক্টরসের কিছু উদাহরণ। তো শুরুতেই আমরা ময়মনসিংহ বোর্ড 22-এর একটা কোশ্চেন, কানেক্টরসের একটা কোশ্চেন সলভ করব। সো এখানে শুরু থেকে বলা আছে দ্য ওল্ড সেলর স্পোক সো স্ট্রেঞ্জলি। বৃদ্ধ নাবিকটি এতই অদ্ভুতভাবে বলল যে। সো এখানে প্রথম যে গ্যাপটা রয়েছে সেখানে কি বসবে? এখানে ফার্স্ট গ্যাপে বসবে দ্যাট। এবার দ্যাট ছাড়া অন্য কানেক্টরস কি নেওয়া যাবে? আর দ্যাট কেন বসলো এই প্রশ্নের উত্তরে আসি যে এখানে দ্যাট ছাড়া অন্য কোনো কানেক্টরস ইউজ করা যাবে না। এবং দ্যাট বসার প্রধান বা বেসিক কারণটা হচ্ছে যে আমরা জানি যে সো এই শব্দটার পরে যদি কোনো শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে সরাসরি সেই শব্দটির পরে আমরা দ্যাট বসিয়ে দেব। যেমন আমরা বলি যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, তাহলে এখানে সো এর পরের শব্দটা কি বলা হয়েছে? উইক। তো উইকের পরে সরাসরি কি বসলো? দ্যাট। ঠিক তেমন এখানে সো এর পরে স্ট্রেঞ্জলি রয়েছে, তাহলে এর পরে সরাসরি কি বসবে? দ্যাট। তো সো আর দ্যাট এর মাঝখানে কোন শব্দটা আছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো দ্য গেস্ট স্টুড স্টিল মানে অতিথিটা এখনো দাঁড়িয়ে ছিল। দ্য ফিস্ট বিগেন, ফিস্ট মানে হলো ভোজন বা খাবার, খাবারের আয়োজন। বিগেন মানে হলো শুরু হয়েছিল। দ্য গেস্ট কুড হিয়ার দ্য মিউজিক অ্যান্ড লাফটার, তো অতিথিটা গান এবং হাসির শব্দ শুনতে পেল। সো এখানে বি নম্বরে কানেক্টরস হিসেবে কি ইউজ হবে? বি নম্বরে আমরা কানেক্টরস হিসেবে অবশ্যই ইউজ করব অ্যান্ড। যদি দুটি কাজ হয় তাহলে দুটি কাজের মাঝখানে আমরা অ্যান্ড বসিয়ে দেব। তাহলে এখানে দুটি কাজ কি কি? এখানে একটি কাজ হলো যে খাবারের আয়োজন শুরু হয়েছিল, আর একটি কাজ কি? যে অতিথি সেই আয়োজনের গান এবং হাসির শব্দ শুনতে পেল। তাহলে এখানে আর একটি কাজ হলো কুড হিয়ার। তাহলে এখানে দুইটি কাজ যেহেতু আছে মাঝখানে আমরা কি বসিয়ে দিচ্ছি? অ্যান্ড। সো লেটস গো টু দ্য নেক্সট সেন্টেন্স। তো এখানে বলা হচ্ছে পরের সেন্টেন্সে ফর সাম রিজনস হি কুড নট জয়েন দ্য আদার্স। দ্যাট মিনস যে কিছু কারণে সে তাদের সাথে জয়েন কিংবা অংশগ্রহণ করতে পারলো না। তো এখানে বলা হচ্ছে যে অতিথি গান এবং হাসির শব্দ শুনতে পেল। এখন হাসির শব্দ শুনতে পেল কিন্তু তার জয়েন করার কথা, তো জয়েন না করে সে কি করলো? সে তাদের সাথে জয়েন করতে পারলো না। তো এখানে আমরা মাঝখানে কি বসিয়ে দেবো? বার্ড বসিয়ে দেব। যদি এরকম আমরা কোনো ঘটনা দেখতে পাই যে হওয়ার কথা ছিল কিন্তু হলো না, যেমন আমি যদি বলি যে আকাশে মেঘ করলো, তাহলে মেঘ করলে কি হয়? বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টিটা হলো না। তো এই যে আমি মাঝখানে কিন্তু শব্দটা ইউজ করলাম, ঠিক একইভাবে বাংলাতে যেহেতু কিন্তু, ইংলিশে আমি কানেক্টরস আকারে কি ইউজ করবো? বার্ড ইউজ করবো। তো যে জায়গায় বার্ড ইউজ করা যায় সে জায়গায় চাইলে আপনি হাউএভার এটাও ইউজ করতে পারেন। সো নেক্সট সেন্টেন্স চলে যাব।
দে হ্যাড sailed away to the south, বলা হয়েছে যে তারা দক্ষিণের দিকে চলে গিয়েছিল। ড্যাশ দে হ্যাড অ্যারাইভড ইন দ্য গ্রে সি, তো গ্রে মানে হচ্ছে ধূসর আর সি মানে হলো সমুদ্র। তো এখানে অর্থটা এরকম আসছে যে তারা দক্ষিণের দিকে যেতে থাকলো, বাংলা অর্থ আসে যে ধূসর সাগর পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত। তাহলে না পৌঁছানো পর্যন্ত কিংবা যতক্ষণ না পর্যন্ত, এটার ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে আনটিল। তাহলে আমরা এখানে দিয়ে দেব আনটিল অথবা টিল, আনটিল যে কোনো একটা দিলেই হবে। সো পরের সেন্টেন্সে কি বলা হয়েছে? দ্য সি ওয়াজ ফ্রোজেন। তো এখানে বলা হলো যে জমাট বাঁধা, তাহলে সমুদ্রটা কি ছিল? জমাট বাঁধা ছিল। তো এখানে এই গ্যাপে কি বসবে? তো এই গ্যাপে আমরা দুইটা কানেক্টরস এর যে কোনো একটা ইউজ করতে পারি। একটা হলো মোর ওভার, আর একটি হলো ইভেন। সো মোর ওভার কেন ইউজ করলাম, এবং মোর ওভার ছাড়া কি অন্য কোনো কানেক্টরস ইউজ করা যাবে না? কোনো বিষয়ের কোনো অতিরিক্ত তথ্য আমরা দিয়ে ফেলি তাহলে আমরা মোর ওভার ইউজ করব। যেমন আমি বললাম যে গাছ আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। এরপরে আবার বলছি যে গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছ আমাদেরকে খাদ্য দেয়। তো প্রথম সেন্টেন্সটা গাছ সম্পর্কে, দ্বিতীয় সেন্টেন্সটাও গাছ সম্পর্কে, তাহলে এটা অতিরিক্ত তথ্য আমি দিয়ে ফেললাম। তাহলে এখানে আপনারা চাইলে মোর ওভার ইউজ করতে পারেন, চাইলে বিসাইডস ইউজ করতে পারেন, এছাড়াও চাইলে আগেইন এটাও ইউজ করতে পারেন। তো এখানে গ্যাপের পূর্ববর্তী সেন্টেন্সটা কি সম্পর্কে? এই যে গ্রে সি অর্থাৎ সমুদ্র সম্পর্কে। গ্যাপের পরের সেন্টেন্সটা কি সম্পর্কে? দ্য সি, ওই আগের সমুদ্রটা সম্পর্কেই। তাহলে ওই সমুদ্র সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হলো, এজন্য আমরা মোর ওভার ইউজ করব। তাহলে মোর ওভার মানে হলো যে অধিকন্তু। আর চাইলে আপনারা ইভেন ইউজ করতে পারেন। ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে এমন কি সেই সমুদ্রটা জমানো ছিল। আচ্ছা, পরের সেন্টেন্সে চলে যাই। শুরুতে ড্যাশ আছে, তারপরে দেওয়া আছে দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড দেম। তার মানে হলো যে বরফ তাদের চারদিকে ছিল। তো এখানে গ্যাপের পূর্বে এবং পরে দুইটা সেন্টেন্স দেওয়া, এবং এখানে বলা হয়েছে যে সি ওয়াজ ফ্রোজেন, সমুদ্রটা ছিল জমানো। দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড, তো সমুদ্র যদি জমানো হয়ে গিয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে তাদের চারদিকে আইস অর্থাৎ বরফ থাকবে। তো এটা হচ্ছে সমজাতীয় একটা বাক্য, যেহেতু স্বাভাবিক একটা বিষয়ের কথা বলা হয়েছে 2 নম্বর সেন্টেন্সে। তাহলে সমজাতীয় বাক্য, সমজাতীয় কাজের মাঝখানে আমরা কি বসিয়ে দেব? অ্যান্ড বসিয়ে দেব। সো এরপরে যদি পরের সেন্টেন্সের দিকে আমরা তাকাই, তো এখানে দেওয়া আছে দ্য বিগ সেলস ওপেন্ড ওয়াইড। তো সেল মানে কি? সেল মানে হলো পাল। তো পালটা বড় করে খোলা হয়েছে। তারপরের সেন্টেন্সে কি বলা আছে? দ্য স্ট্রং ওয়াইন্ড ব্লিউ দেম। তো এখানে বলা হচ্ছে দ্য স্ট্রং ওয়াইন্ড মানে হচ্ছে শক্তিশালী বাতাসটা তাদের উপর দিয়ে বা সেগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে। তো এখানে আমরা গ্যাপে কি বসাবো? এখানে আমরা অবশ্যই গ্যাপে বসাবো অ্যাজ অথবা সিন্স। তো এখানে অ্যাজ কিংবা সিন্স কেন বসালাম? অ্যাজ সিন্স কখন বসাতে হয়? যদি কোনো সেন্টেন্স দ্বারা অন্য কোনো সেন্টেন্সের কারণ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ সিন্স কিংবা বিকজ ইউজ করতে পারি। যেমন আমি বললাম যে বৃষ্টিতে ভিজেছিলাম তাই আমার জ্বর এসেছিল। তো এখানে আমার জ্বর আসার কারণটা কি? আমি বৃষ্টিতে ভিজেছিলাম। তাহলে এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাজ, সিন্স কিংবা বিকজ এগুলো বসাবো। তো এখানে বলা হয়েছে যে পালগুলো খুলেছিল। খোলার কারণটা কি? যে পালে বায়ু বয়ে যাচ্ছিল বা বাতাস বয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে কারণ। আচ্ছা, পরের সেন্টেন্সে চলে যাব। দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড। তো আবহাওয়াটা ছিল কিন্তু ঠান্ডা। দেয়ার ওয়ার নো অ্যানিমালস অ্যান্ড বার্ডস। কোনো জীবজন্তু কিংবা পাখি ছিল না। তো এই সেন্টেন্সের মাঝে আমরা কি বসাবো? এই সেন্টেন্সের মাঝে আমরা বসাতে পারি দ্যাটস ওয়াই, অথবা চাইলে আপনারা অ্যান্ডও বসাতে পারেন।
এখানে অর্থটা কীরকম দাঁড়াচ্ছে এবং দ্যাটস হোয়াই কেন বসালাম, দ্যাটস হোয়াই কখন বসাতে হয়, যদি কোনো সেন্টেন্সের ফলাফল বোঝায় তাহলে আমরা দ্যাটস হোয়াই, অ্যাজ এ রেজাল্ট, অথবা সো, অথবা দেয়ার ফর এগুলো বসিয়ে দিতে পারি। ফলাফল কীরকম, যে আমি বললাম যে আমি বৃষ্টিতে ভিজেছি, আমার জ্বর আসলো। তো আমার বৃষ্টিতে ভেজার ফলে কি ঘটলো, আমার কি সর্দি আসলো নাকি আমার জ্বর আসলো? তো উত্তর হলো আমার জ্বর আসলো। তো আমার বৃষ্টিতে ভেজার ফলে আমার জ্বর আসলো। তো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমি আবার বলছি অ্যাজ এ রেজাল্ট, দ্যাটস ওয়াই কিংবা দেয়ার ফর এগুলো বসাতে পারি। এখানে বলা হচ্ছে যে আবহাওয়াটা ঠান্ডা ছিল। তো আবহাওয়া যেহেতু ঠান্ডা ছিল, স্বাভাবিকভাবেই সেখানে কোনো পশু পাখি থাকতে পারে না। তাহলে এখানে সেই কথা বলা হয়েছে যার ফলে, দ্যাটস ওয়াই দেয়ার আর নো অ্যানিমালস অ্যান্ড বার্ডস, কোনো পশু পাখি ছিল না। তো এই নিয়ে ময়মনসিংহ বোর্ড 22-এর প্রায় সম্পূর্ণটা। দিনাজপুর বোর্ড 23, এটাও আপনাদের অনেকের কাছে কঠিন মনে হয়। তো ক্লাসটা যদি আমরা ঠিকঠাকভাবে করি তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে এটাও ইজি মনে হবে। তো এই সেন্টেন্সের শুরুতে বলা হয়েছে সাইক্লোন ইজ আ ডিভাস্টেটিং স্টর্ম ইন বাংলাদেশ। তো ডিভাস্টেটিং মানে কি? ডিভাস্টেটিং মানে হলো ধ্বংসাত্মক। সাইক্লোনটা বাংলাদেশে একটা ধ্বংসাত্মক ঝড়, দ্যাট মুভস অ্যাট আ হাই স্পিড, যেটা তীব্র গতিতে চলাফেরা করে কিংবা ঘোরে। সো পরের সেন্টেন্সে বলা আছে ইট কজেস ইমেন্স হার্ম টু পিপল অ্যান্ড প্রপার্টি। তো ইমেন্স মানে হলো যে ব্যাপক বা বিশাল। তো এটা মানুষ এবং সম্পত্তির বিশাল ক্ষতি করে। তো এখানে আমরা কি বসাবো? এখানে আমরা চাইলে ইনফ্যাক্ট বসাতে পারি কিংবা চাইলে মোর ওভার বসাতে পারি। তো মোর ওভার কেন বসালাম? প্রথম সেন্টেন্সটা কার সম্পর্কে? এই সাইক্লোন সম্পর্কে। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? এই সাইক্লোনকে বোঝাচ্ছে। এজন্য আমরা চাইলে মোর ওভার ইউজ করতে পারি। তো ইনফ্যাক্ট এটা আমরা কেন ইউজ করলাম? ইনফ্যাক্ট মানে হলো প্রকৃতপক্ষে। তো কোনো ঘটনা দ্বারা যদি কোনো ঘটনার প্রকৃত অবস্থা বোঝায়, ফর এক্সাম্পল আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি। তো ভালো রেজাল্ট বলতে তো 80ও পেতে পারি, 90ও পেতে পারি, কত সেটা কিন্তু বলিনি। তো আমি এর পরের লাইনে আবার বললাম যে আমি পরীক্ষাতে 100তে 90 পেয়েছি। তাহলে এই যে 90 পাওয়া দ্বারা আমার প্রকৃত ভালো রেজাল্টের অবস্থাটা বোঝা গেল। তাহলে সেক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট ইউজ করব। তো এখানে বলা হচ্ছে সাইক্লোন একটা ধ্বংসাত্মক ঝড়। তো সাইক্লোনটা কেন ধ্বংসাত্মক ঝড়? এর প্রধান কারণটা কি? এটা মানুষ এবং সয় সম্পত্তির ক্ষতি করে। তো এটার প্রকৃত কারণ হচ্ছে মানুষ এবং সয় সম্পত্তির ক্ষতি করা। তাহলে প্রকৃত অবস্থা যেহেতু বোঝাচ্ছে, সেজন্য আমরা কি ইউজ করলাম? ইনফ্যাক্ট। তো এরপরে এখানে বলা হয়েছে যে দ্য ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে অধিবাসী। কোস্টাল রিজিয়ন মানে হচ্ছে উপকূলীয় এলাকা। উপকূলীয় এলাকার লোকজন কিংবা অধিবাসীরা এই সাইক্লোনের ব্যাপক শিকার হয়। তো এখানে আমরা বি নম্বর গ্যাপে কি ইউজ করব? বি নম্বর গ্যাপে আমরা ইউজ করব যে স্পেশালি। তো এখানে আমরা স্পেশালি কেন ইউজ করলাম? সাইক্লোন তো অনেকেরই ক্ষতি করে, অনেক এলাকারই ক্ষতি করে, কিন্তু সাইক্লোনের ফলে বেশিরভাগ ক্ষতির শিকার কারা হয়? তো সাইক্লোনের ফলে বেশিরভাগ ক্ষতির শিকার হয় উপকূলীয় এলাকার লোকজনেরা। তাহলে বিশেষ করে উপকূলীয় এলাকার লোকজনেরা ক্ষতির শিকার হয়। তাহলে বিশেষ করে ইংলিশ কি? স্পেশালি। এই জন্য আমরা এখানে বি নাম্বারে স্পেশালি বসিয়ে দিলাম। আচ্ছা, সো লেটস গো টু দ্য নেক্সট সেন্টেন্স। তো পরের সেন্টেন্সে বলা হচ্ছে যে শুরুতেই গ্যাপ দেওয়া আছে, তারপর বলা হচ্ছে দ্য সাইক্লোন অফ বাংলাদেশ অরিজিনেটস ফ্রম দ্য বে অফ বেঙ্গল। তো বাংলাদেশের সাইক্লোনটা সাধারণত বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়। অরিজিনেটস মানে হচ্ছে উৎপত্তি হওয়া। সাইক্লোনটা আসলে বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়। তাহলে আসলের ইংলিশ কি? এখানে আমরা অর্থ করে গ্যাপে আসলে শব্দটা পেয়ে যাচ্ছি। তাহলে আসলে ইংলিশ হচ্ছে কি? অ্যাকচুয়ালি। তাহলে আমি বসিয়ে দিলাম অ্যাকচুয়ালি। তো আপনি যদি বলেন যে সাইক্লোনটা প্রধানত বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়, তো প্রধানত যদি বলেন সেক্ষেত্রে প্রধানত ইংলিশ হবে মেইনলি। তো মেইনলি, অ্যাকচুয়ালি কিংবা জেনারেলি যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। যেটা সেন্টেন্সের সাথে যাবে সেটা দিলেই কারেক্ট হবে।
আচ্ছা, ডি নম্বর সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি, ইট ইজ অ্যাকম্পানিড বাই থান্ডার্স। তো থান্ডার্স মানে কি? থান্ডার্স মানে হলো বজ্রঝড়। তার মানে হচ্ছে এটা সাথে করে বজ্রঝড় নিয়ে আসে। তো এখানে প্রথম সেন্টেন্সটা সাইক্লোন সম্পর্কে, সি নম্বর সেন্টেন্সটা সাইক্লোন সম্পর্কে। আচ্ছা, এর পরের সেন্টেন্স এটাও সাইক্লোন সম্পর্কে। তো পরের সেন্টেন্সেই বলা হচ্ছে যে এটা আবার সাথে করে বজ্রঝড় নিয়ে আসে। তো সাইক্লোন সম্পর্কে এটা অতিরিক্ত তথ্য, তাহলে অতিরিক্ত তথ্য যদি হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি যে আগেইন অথবা মোর ওভার। তো প্রথমে যদি আপনি মোর ওভার দিয়ে ফেলেন তাহলে এই সেন্টেন্সে আপনি আগেইন ইউজ করবেন। তো তারপরে বলা হচ্ছে এই নম্বরে যে হিট ইজ ফেল্ট ফর আ ফিউ ডেজ, মানে কয়েকদিন ধরে গরম অনুভূতি হয়। ওয়ান ডে দ্য স্কাই বিকামস টেরিবলি ডার্ক, তো আকাশটা কোনো একদিন ভয়ানকভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তো এই যে কথাগুলো দেয়া আছে এগুলো কিন্তু একটা কোনো কাজের বা কোনো একটা প্রক্রিয়ার ধারাবাহিক বর্ণনা। যেমন আমি বললাম যে আজকে ক্লাস শেষ করে আমি ঘুমাতে যাব, তারপর ঘুম সেরে সকালবেলা ভোরবেলা উঠব, তারপর আমি উঠে দাঁত ব্রাশ করব। তো এই যে আমি কি কি কাজ করব সেটা ধারাবাহিক বর্ণনা করলাম। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ইউজ করতে পারি। তো ঠিক একইভাবে এখানে সাইক্লোন সংগঠিত হওয়ার যে প্রক্রিয়াটা আছে সেটা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে হিট ইজ ফিল্ড, মানে গরম অনুভূত হয়। তাহলে আমরা এখানে যেহেতু এটা প্রথম ঘটনা আমরা চাইলে দিতে পারি ফার্স্টলি অথবা অ্যাট বিগিনিং, চাইলে আরও ইউজ করতে পারেন অ্যাট ফার্স্ট অথবা ফার্স্ট অফ অল। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্রক্রিয়াটা কি, যে কোনো একদিন আকাশটা অন্ধকার হয়ে যায়। তো এটা হচ্ছে দ্বিতীয় কাজ বা দ্বিতীয় প্রক্রিয়া বা দ্বিতীয় ঘটনা। তো আপনি চাইলে এখানে সেকেন্ডলি দিতে পারেন অথবা চাইলে আপনি দিতে পারেন লেটার ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে বলা আছে যে আ টেরিবল সিচুয়েশন ইজ ক্রিয়েটেড, মানে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। তো এটাও কিন্তু সাইক্লোন তৈরির আরেকটা প্রক্রিয়া। এটা হচ্ছে কত নম্বর প্রক্রিয়া? 3 নম্বর প্রক্রিয়া। তাহলে আমরা দিতে পারি যে থার্ডলি। অথবা আপনি চাইলে দিতে পারেন দেন। সো এর পরে আবার কি বলা হয়েছে 6 নম্বরে, ইট কজেস আ গ্রেট হ্যাভক। হ্যাভক মানে হচ্ছে সর্বনাশ। তো এটা একটা বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়? ডেথ টু পিপল অ্যান্ড আদার অ্যানিমালস, মানে মানুষ এবং অন্যান্য প্রাণীর মৃত্যুর দ্বারা এটা হচ্ছে একটা বড় ধরনের সর্বনাশ ডেকে আনে। তো এটা যেহেতু সর্বশেষের ঘটনা আমরা চাইলে দিতে পারি যে অ্যাট লাস্ট অথবা ইন ফাইন অথবা ফাইনালি, অথবা চাইলে আর একটা সুন্দর ওয়ার্ড আমরা ইউজ করতে পারি যে ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি মানে কি? পরিশেষে। তো এই যে কথাগুলো বা কানেক্টরসের ব্যবহারগুলো আমি বললাম সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো এই কানেক্টরস নিয়ে যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।